নমস্কার বন্ধুরা, আর্ট অ্যান্ড লাইফ অফ সুদেষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে শুনে আসছি নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে, তার সন্ন্যাস নেওয়া সম্পর্কে, তিনি অন্তর্ধান হয়ে গিয়েছিলেন সেই সম্পর্কে, তিনি গুমনামি বাবা বা ভগবানজি হয়ে গিয়েছিলেন সেগুলোও আমরা শুনছি। রিসার্চ করে সমস্ত কিছু খুঁটিনাটি বার করেছেন সাংবাদিক কুণাল বোস, আর তার লেখা বই সুভাষ ফিরেছিলেন গ্রন্থটি থেকে আমরা বিভিন্ন লেখা সুভাষচন্দ্র বসু সম্পর্কে শুনে আসছি। আজকে পর্ব 8 আমরা আরও খানিকটা অংশ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে শুনব। হ্যাঁ, নেতাজি ফিরেছিলেন। আমরা যারা ভীষণভাবে সুভাষচন্দ্র বসুকে ভালোবাসি তারা অন্তত বুঝতে পারবো কেন তিনি সন্ন্যাস নিয়েছিলেন। ভারতবর্ষ যে স্বাধীনতা পেয়েছিল, এখানে তার অবদান, একমাত্র তার অবদান ভীষণভাবে জরুরি ছিল, তার অবদান অনস্বীকার্য। এবার আমরা পর্ব 8-এ চলে যাই। নেতাজির জীবনের সবটাই কেমন যেন রহস্যাবৃত। যেখানেই হাত দিতে যাই রহস্য খুঁজে পাই। উত্তরপ্রদেশের ফৈজাবাদে যখন এসেছিলাম তখন অনেকের মতোই শক্তি সিংজির সঙ্গে দেখা হয়েছিল। আপনাদের আগেই বলেছি, শক্তি সিংজি যার বাড়িতে জীবনের শেষ অধ্যায়টা কাটিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অন্তত এমনটাই আমরা শেষ পর্যন্ত জানতে পারি। শক্তি সিংজির সঙ্গে কথা হচ্ছিল, হঠাৎই তিনি আমাকে একটা প্রস্তাব দিলেন আর আমি চমকে উঠলাম। উনি আমাকে বললেন, ভগবানজির মৃত্যুর পর ওর ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র এখানেই রাখা রয়েছে একটি মিউজিয়ামে, আপনি কি দেখতে চাইবেন? আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম এবং বললাম, মানে রামভবনে রাখা জিনিসপত্রগুলো যেগুলো মিউজিয়ামে রাখা হয়েছে? উনি বললেন, হ্যাঁ একদম। আমি বললাম, রামকথা সংগ্রহালয়? উনি বললেন, যাবেন? সেই মতো শক্তি সিংজি ব্যবস্থা করে দিলেন। আমি এবং আমার এক বন্ধু, এই ট্রিপে যিনি আমার সঙ্গী হয়েছিলেন ঋত্বিক রাহা, আমরা চললাম উত্তরপ্রদেশের সেই মিউজিয়াম দেখতে, যেখানে ভগবানজির নামে 2টো গ্যালারিতে সংরক্ষিত রয়েছে তার সেই সব জিনিসপত্র যেগুলো তিনি একসময় ব্যবহার করতেন। মিউজিয়ামের সামনে গিয়ে দাঁড়ালাম। বিশাল অট্টালিকা, রামকথা সংগ্রহালয়। অর্থাৎ আপনারা জানেন, বাবরি মসজিদের ধ্বংসের পর বেশ কিছু সামগ্রী যা ব্যবহৃত বা সেই মসজিদ থেকে উদ্ধার হয়েছিল, সেই সমস্ত জিনিসপত্র যেগুলো রাম মন্দির সংলগ্ন, সেগুলো সেই মিউজিয়ামে রাখা হয়েছে। সেই মিউজিয়ামের মধ্যে এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গ্যালারি, যার মধ্যে রয়েছে মধুবালার গ্যালারি, লতা মঙ্গেশকরের গ্যালারি। এই গ্যালারিগুলোর মধ্যেই 2টো গ্যালারি রয়েছে 2টো ফ্লোরে, তা হলো গুমনামি বাবার নামে। সেখানে গিয়ে কেয়ারটেকারের সঙ্গে আলাপ হলো। শক্তি সিংজির পরিচয় দিলাম। উনি আমাদের বললেন, দরজা খোলা আছে, আপনারা একে একে গ্যালারিগুলো ভিজিট করতে পারেন। সেই মতন একজন ব্যক্তিকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো। আমরা প্রথম গ্যালারি ভিজিট করলাম। ভেতরে ঢুকে একটার পর একটা কাচের আলমারি দেখে না আমার চোখ চড়ক কাজ হয়ে যাচ্ছে। এসব কি? এইসব ছবি তো আমি মিডিয়াতে দেখেছিলাম। বিভিন্ন সময় যখন খবর হয়েছিল এর প্রচুর ছবি বাইরে এসেছিল। আপনারা জানেন যে ভগবানজির মৃত্যুর পর যা নিয়ে সত্যি বিতর্ক রয়েছে। 1985 সালের 16ই সেপ্টেম্বর তার তথাকথিত মৃত্যুর পর যখন তার ভাইঝি ললিতা বসু এখানে আসেন, তিনি সমস্ত বিষয়টি দেখার পর কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, এখানকার সব ব্যবহৃত জিনিসপত্র তার কাঁকুর। এরপরে তিনি আদালতের শরণাপন্ন হন, সেই কাহিনী আপনাদের জানা আছে, এবং তারপরেই আদালতের নির্দেশে তার ব্যবহৃত জিনিসপত্র, সমস্ত জিনিসপত্র যেগুলো মহাফেজখানায় রাখা ছিল, সেই মহাফেজখানা থেকে নিয়ে এই মিউজিয়ামে রাখা হয়।
উত্তরপ্রদেশের তৎকালীন সমাজবাদী পার্টির সরকার এই ব্যবস্থা করেছিল। এই মিউজিয়ামের মধ্যে কি নেই? কোথায় রয়েছে নেতাজির ব্যবহার করা জিনিসপত্র, তার বাবা মায়ের ছবি, নেতাজির চশমা, তার সিগার, তার পাইপ। তিনি ধূম্রপান করতে ভালোবাসতেন। কোথাও মা কালীর ছবি, মা ভবতারিণীর ছবি, কোথাও কমণ্ডলু, কোথাও রুদ্রাক্ষ। গ্যালারির অন্য প্রান্তে গিয়ে দেখলাম কাচের মধ্যে রাখা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটা বড় রেডিওর মতন। জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা হলো রেডিও ট্রান্সমিটার, সেই সময় ব্যবহার হতো। এই অনামী গুমনামী সাধুর কাছে এই জিনিসটা কি করছে? প্রচুর দাঁতের স্যাম্পল, যা দেখে আমি অবাক হলাম। কোথাও কোথাও তো এখনও মনে হয় রক্তের দাগ লেগে রয়েছে। বেশ কিছু জিনিসপত্র যেগুলো আমাকে চমকে দেয়, তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা নানা রকমের সামগ্রী। কোথাও রয়েছে গ্রামাফোন রেকর্ড, কোথাও দামি কাপলেটের সেট, কোথাও আমি দেখলাম লীলা রায়ের মৃত্যুসজ্জার ছবি, সেখানে প্রফেসর সমর গুহ দাঁড়িয়ে রয়েছেন পাশে। এরকম নানাবিধ ছবির মধ্যে একটা পাশে দেখলাম গ্যালারি ভর্তি বই। সে বইয়ের মধ্যে নেতাজি সম্পর্কিত যাবতীয় লেখা যেখানে ছাপা হয়েছে, সেই হাজার হাজার স্তূপাকৃতি বইগুলো এখানে আনা রয়েছে। তার মধ্যে রয়েছে বরুণ সেনগুপ্তের লেখা বই, কোথাও রয়েছে শৈলেশদের লেখা বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইও সেখানে দেখলাম। এমনকি ইংরাজিতে লেখা নেতাজিকে নিয়ে নানা বই, নেহেরুর ভারত দর্শন থেকে শুরু করে নানাবিধ ভাষায় লেখা নেতাজি সংক্রান্ত বহু গ্যালারির আনাচে কানাচে রয়েছে। কিউরেটরের কাছ থেকে জানতে পারলাম এখানে নাকি মাত্র 2000-এর থেকে বেশি কিছু সামগ্রী আনা সম্ভব হয়েছে, বাকিগুলো এখনও মহাফেজখানায়। সেখানেই পড়ছে। তার ব্যবহার করা বিশাল বিশাল ম্যাপ, তার হাতে আঁকা। এই ম্যাপগুলো তিনি কী কাজে ব্যবহার করেছিলেন জানা নেই। বলা হয় যে তিনি যখন রাশিয়া থেকে এদেশে ফিরেছিলেন, তার হাতে আঁকা কিছু ম্যাপ পাওয়া যায়। এই ম্যাপও আমি মহাফেজখানায় দেখেছিলাম। প্রথমত আমি সেখানে ছবি তুলতে পারিনি, কারণ সিসিটিভির ব্যবস্থা এবং আমার সঙ্গে একজন রক্ষী ছিলেন। পরবর্তীকালে বেরিয়ে আমি যখন কিউরেটরের সঙ্গে কথা বলি, উনি আমাকে জানান যে এই মিউজিয়াম আর বেশি দিন সরকারের হাতে নেই। এমনকি এই কিউরেটরেরও চাকরি যেতে চলেছে। কেন? কারণ রাম মন্দির তখনও তৈরি হয়নি। রাম মন্দির তৈরি হওয়ার পর নাকি এই সমস্ত মিউজিয়ামটা রাম মন্দির ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। কারণ প্রথমেই বলেছে রাম মন্দির সম্পর্কিত জিনিসপত্র এখানে এনে রাখা হয়েছিল, সেখানেই এই অ্যাডিশনাল গ্যালারিগুলো। তাই রাম মন্দির তৈরি হয়ে যাবার পর এই সমস্ত গ্যালারি রাম মন্দির ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। কিউরেটর আমাকে বললেন এখানে যাবতীয় যা রয়েছে আপনি যতটা সম্ভব তুলে নিন ক্যামেরায়, আমি আপনার সঙ্গে যাচ্ছি। আমি সেই কিউরেটরের সঙ্গে ভিতরে গিয়ে মোবাইলে ভিডিও অন করে লুকিয়ে লুকিয়ে যতটা পারলাম ছবি তুললাম। তার কিছু ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি। বাইরে বেরিয়ে এসে আমি যখন নেতাজি নামটা সামনে আনলাম, উনি আমাকে মুখে আঙুল দিয়ে বললেন, চুপ, এখানে নেতাজি শব্দ উচ্চারণ করবেন না, বলুন ভগবানজি বা গুমনামি বাবা, না হলে কিন্তু আপনি মার্ডার হয়ে যেতে পারেন। আমি অবাক হলাম। দেশের মাটিতে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম বললে আজকের দিনেও মার্ডার হতে পারে? আমি জিজ্ঞাসা করলাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন বিষয়টি নিয়ে? কিউরেটর আমাকে জানালেন, যোগীজি এখানে আসেন, উনি সব কিছুই জানেন। অ্যাকচুয়ালি যবে থেকে এই সহায় কমিশন এটা প্রমাণ করে দিয়েছে যে সুভাষচন্দ্র গুমনামি বাবা নন, তবে থেকেই সমস্ত জিনিসপত্র এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। একটা বিষয় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল যে নেতাজির সত্য কোনোভাবে যাতে বাইরে না আসে, তাই তার সমগ্র জিনিস সেখান থেকে লুকিয়ে ফেলার চেষ্টাটাও চলছে। কোথাও যেন সরকার চাইছে
যে মানুষ জানুক, কিন্তু সরকারিভাবে তার স্বীকৃতি যেন উঠে না আসে। আমি সহায় কমিশনের বিষয়ে পরিষ্কার আপনাদের জানিয়েছি যে সমস্তটাই মিথ্যে। যে বুলবুলের চিঠির ভিত্তিতে তিনি বিষয়টি সামনে এনেছিলেন তার অন্তর্তদন্ত থেকেও আমি পরিষ্কার করে দিয়েছি আপনাদের যে কোনোভাবেই সেই চিঠি বুলবুল লেখেননি। যার চিঠির ভিত্তিতেই সহায় পরিষ্কার সিদ্ধান্ত এসেছিলেন যে গুমনামি বাবা নেতাজি নন, সেটা আমি পরের একটি অধ্যায়ে অবশ্যই আপনাদের বলবো। আমি সেখান থেকে বেরিয়ে আসছিলাম বিশাল সেই মিউজিয়ামকে পিছনে ফেলে, এবং ভাবছিলাম যে আমাদের দেশের এক মহানায়ক, আসল যোদ্ধা, তার সমস্ত ব্যবহার করা জিনিসপত্র কালের নিমেষে এই গোটা দেশের অন্তরালে ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে। কিছু বছর পর রাম মন্দির তৈরি হওয়ার পর সেই খবর পেলাম যে সেই রামকথা সংগ্রহালয়ে রাম মন্দির ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়েছে। রামের যেমন জলসমাধি হয়েছিল এই অযোধ্যার বুকে, তেমনি আরও এক রামের সমস্ত ব্যবহারকৃত জিনিসপত্র বিলীন হয়ে গেল সময়ের আড়ালে। ভীষণ রকম একটা ব্যথা বুকে বেজে ওঠে। একটা মানুষ তার সমস্ত জীবনটা দিয়ে দিলেন ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য, অথচ তার কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া গেল না। আর তিনিও মনের দুঃখে নিজেকে আড়াল করে নিলেন। ভারতবর্ষের যে সমস্ত নেতা মন্ত্রীরা সেই সময় ছিলেন তারা এতটাই লোভী ছিলেন, এতটাই পদের লোভ, ক্ষমতার লোভ, যে নেতাজি ফিরে আসলে তারা ধুলোর মতো উড়ে যেতে পারতেন এই ভয়ে নেতাজিকে অদৃশ্য করে দিলেন সকলের সামনে থেকে। বিষয়টা যখনই ভাবি মনটা কিরম ব্যথাতুর হয়ে যায়। ছোটোখাটো জিনিস হলে না হয় বোঝা যেত, কিন্তু নেতাজির মতো, সুভাষচন্দ্র বসুর মতন একজন মানুষ, তার পেছনেও নিন্দে হয়। ব্যাপারটা ভীষণ কষ্ট দেয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। আর কিছু ছবি বইটা থেকে তুলে ধরছি, দু একটা ছবি, বেশি নয়, কারণ আমি সবসময় লেখককে ট্যাগ করেই আমি সমস্ত কিছু করি। আশা করি উনি রাগান্বিত হবেন না। তো এই পর্যন্ত পাঠ করা শেষ করলাম। আবার নেক্সট দিন কিছুটা শুনবো।